হ্যালো মাই স্টুডেন্টস, ইলেকট্রোস্ট্যাটিক্স পার্ট 9-এ তড়িৎ ফ্লাক্স ও অঙ্ক করার পদ্ধতি শেখানো হবে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জটিল অঙ্ক সহজে করতে যে টুল বা যন্ত্র ব্যবহার করা হয় তা হলো গাউসের সূত্র। আর এই গাউসের সূত্র ব্যবহার করতে হলে তোমাদের এর প্রধান অংশকে ভালো করে বুঝে নিতে হবে। এই প্রধান অংশটির নামই হলো তড়িৎ ফ্লাক্স। এক কথায় বললে গাউস ল হলো তড়িৎ ফ্লাক্স ও তড়িৎ আধানের মধ্যেকার সম্পর্ক, যার সাহায্যে যে কোনো সুষম আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা সম্ভব। আমরা হয়তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে সমীকরণ তার সাহায্য নিয়েছি, কিন্তু ওই সমীকরণের সাহায্যে কেবলমাত্র এক বা একাধিক বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায়। কিন্তু সুষম আধান বন্টন, অর্থাৎ যেখানে আধানকে চিনতে পারা যাবে না, জানতে পারা যাবে না যে কোথায় কতটা আছে, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে গাউসের ল সবচেয়ে ভালো ব্যবহারযোগ্য বিষয়। এই তড়িৎ ফ্লাক্স সম্পর্কে কিছু বলার আগে তোমরা আমার তৈরি এই ভিডিওটি আগে দেখে নাও। এই ভিডিওতে যে জলের রেখাগুলি তোমরা দেখলে তাকে আমি এই অধ্যায় তড়িৎ বলরেখা ধরে নিয়েছি, কারণ তড়িৎ বলরেখাকে চোখে দেখা যায় না, কিন্তু তড়িৎ বলরেখা সর্বদা উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভবের দিকে বর্তমান থাকে। তাই বোঝানোর সুবিধার জন্য এই পন্থা নিয়েছি। আর ক্ষেত্রফল বোঝানোর জন্য ওই বক্রতল যেগুলোকে তোমরা দেখলে তাদেরকে কল্পনা করে নিয়েছি। আমরা জানি আধানের সামনে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হয় এবং দূরত্ব বাড়লে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কমে, কারণ ই প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এই প্লাস কিউ আধানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিচার করি, তাহলে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হবে এবং বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কম হবে, অর্থাৎ ই এ ইজ গ্রেটার দ্যান ই বি। এই কারণেই জলের উৎসের সামনে তলটিকে ধরলে ওর ক্ষেত্রটির মধ্যে দিয়ে বেশি জলের রেখা অতিক্রম করছে, আর দূরে নিয়ে গেলে কম অতিক্রম করছে। এখন আমরা যদি বলরেখা সমান সমান জলরেখা বলি এবং তলের ক্ষেত্রফলকে এস বলি, তাহলে আমরা লিখতেই পারি n/s প্রপোর্শনাল টু ই, অর্থাৎ লম্বভাবে অবস্থিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমানুপাতিক। মানে লম্বভাবে অবস্থিত প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখা যেখানে বেশি, সেখানে তড়িৎ প্রাবল্যও বেশি, অর্থাৎ আধানের সামনে বেশি এবং দূরে কম। এই সমীকরণ থেকে আমরা এও লিখতে পারি যে n সমানুপাতিক ই ইন্টু এস। এই ই ইন্টু এস একেই বলা হয় তড়িৎ ফ্লাক্স, আর একে বোঝানোর জন্য ফাই ই দিয়ে লেখা হয়। এই ই লেখা হয় তার কারণ এটিকে তড়িৎ ফ্লাক্স বলে ইলেকট্রিকের জন্য ই লেখা হয়। সুতরাং ফাই ই ইজ ইকুয়ালস টু ই ইন্টু এস, যেখানে মনে রাখবে এই এসটি হলো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে উলম্বভাবে অবস্থিত ক্ষেত্রটির ক্ষেত্রফলের মান। উলম্বভাবে কথাটিকে কিন্তু খেয়াল রেখো। তাহলে আমরা বলতে পারি বলরেখার সংখ্যা সমানুপাতিক তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ যেখানে বলরেখার সংখ্যা বেশি সেখানে তড়িৎ ফ্লাক্সও বেশি, আর যেখানে কম সেখানে তড়িৎ ফ্লাক্সও কম। এবার আমরা দ্বিতীয় পরীক্ষাটি দেখে নিই। তোমরা দেখলে একই জায়গায় ওই তলটিকে বিভিন্নভাবে রাখলে ওই তল দিয়ে বলরেখার সংখ্যা আলাদা আলাদা হয়, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স আলাদা আলাদা হয়। প্রথম ছবিটিতে দেখলে তলটি বলরেখার উলম্বভাবে বর্তমান, যার কথা একটু আগেও আমরা বলেছি। সুতরাং এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স হবে ফাই ই ইকুয়ালস টু ই ইন্টু এস। কিন্তু এই দ্বিতীয় ছবিটিতে বলরেখার জন্য তলটি যেভাবে রয়েছে তা তার উলম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। ফলে আমরা যেহেতু তড়িৎ ফ্লাক্সে সর্বদা উলম্ব তলের ক্ষেত্রফল নিয়ে হিসাব করি, সেহেতু এস এর পরিবর্তে এস কস থিটা এখানে কার্যকর ক্ষেত্রফল হিসাবে গণ্য হবে। তাই দ্বিতীয় চিত্রানুসারে আমরা তড়িৎ ফ্লাক্স ফাই ই ইকুয়ালস টু লিখতে পারি ই ইন্টু এস কস থিটা। একইভাবে তৃতীয় চিত্রানুসারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। সুতরাং ফাই ই ইকুয়ালস টু হবে ই এস কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0 হওয়ায় তড়িৎ ফ্লাক্সের মান 0 হবে। সুতরাং এই উদাহরণগুলো থেকে তোমরা এই ধারণা পেলে যে ফ্লাক্স ফাই ই সেটা ই এবং এস এর মধ্যেকার কোণের ওপর ডিপেন্ড করে,
এখন ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফল দুটোই ভেক্টর রাশি হলেও তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি, কারণ এটি বলরেখার সংখ্যাকে বোঝায় অর্থাৎ শুধু মানকে বোঝায়। তাই ই ও এস এর ডট প্রোডাক্ট, তার জন্যই কস থিটা এসেছিল। এখন তোমরা হয়তো অবাক হচ্ছ যে ক্ষেত্রফলকে ভেক্টর রাশি বলা হলো কেন। হ্যাঁ, ক্ষেত্রফল ভেক্টর রাশি। হ্যাঁ, ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি। এই চিত্রে যে তলটি দেখানো হয়েছে তার দিক যে কোনো দিক হতে পারে। তাই এতদিন তোমরা এরকম ক্ষেত্র দেখেছো বলে একে ভেক্টর হিসাবে না ব্যবহার করে স্কেলার হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ ওর নির্দিষ্ট কোনো দিক নেই। কিন্তু আমরা এখন যে সমস্ত ক্ষেত্রদের নিয়ে আলোচনা করব তারা কেউ এরকম না হয়ে বিভিন্ন রকম বক্র হওয়ায় এদের একটা নির্দিষ্ট দিক হয়। যেমন এই যে তলটি তোমরা দেখছো, এই তলটিকে খেয়াল করে দেখো, তলটিকে যদি সম্পূর্ণ করা হয় তাহলে এটি একটি গোলকে পরিণত হবে, আর ক্ষেত্রফলের অভিমুখ হয় সবসময় ওই ক্ষেত্র থেকে বাইরের দিকে। তার জন্যই এর অভিমুখ বা এই তলটির অভিমুখ হবে ক্ষেত্রটির বাইরের দিকে এবং উলম্বভাবে। তার জন্যই বিভিন্ন বিন্দুতে এর দিক সবসময় তলের সাপেক্ষে 90 ডিগ্রি করে আছে। তো দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং দুটো ছবির জন্য দু রকমের দিক কেন হলো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এসো আবার আমরা তড়িৎ ফ্লাক্সে ফিরে যাই। সমীকরণটি থেকে তোমরা বুঝতে পারছো যে তড়িৎ ফ্লাক্স একটি স্কেলার রাশি। এখন একটি তড়িৎ ক্ষেত্রকে কল্পনা করে নিলাম। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ তলও কল্পনা করলাম, যার বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিভিন্ন। তাই তড়িৎ ফ্লাক্সকে একবারে নির্ণয় করা সম্ভব নয়। এই বিভিন্ন হওয়ার জন্য আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রটিকে ক্ষুদ্র ক্ষুদ্র ইনফাইনাইটেসিমাল ক্ষেত্রে ভাগ করে নিলাম, অনেকটা এই ছাঁকনির মতন। ছাঁকনিতে দেখো ভালো করে যে পুরো ক্ষেত্রটা জুড়ে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল দেখতে পাবে। এইগুলোকে বলা হচ্ছে ইনফাইনাইটেসিমাল অংশ। এই ছোট ছোট ক্ষুদ্র করে নেওয়ার পেছনে কারণ হলো এই প্রত্যেকটি ছোট অংশে বা ছোট ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ধ্রুবক হবে। তাই একে নিয়ে আমরা তড়িৎ ফ্লাক্সের সমীকরণ লিখতে পারবো। আমি এই ছোট ক্ষেত্রফলগুলোকে ds1, ds2, ds3 ইত্যাদি নাম দিয়ে সূচিত করলাম। এখন এদের দিক বোঝানোর জন্য আমি n1, n2 ইত্যাদি একক ভেক্টরগুলোকে বোঝালাম। একটু ভালো করে বোঝার জন্য এই ছোট্ট ক্ষেত্রটিকে আমি বড় করে আঁকলাম। এই ক্ষেত্রটির মান ds2, অভিমুখ n2 একক ভেক্টরের দিকে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে বা এই ছোট ক্ষেত্রটির মধ্যে যেটি ধ্রুবক তার মান e2 এবং দিক এদিকে। এই দুটোর মধ্যেকার কোণ ধরলাম θ2। সুতরাং প্রতিটি ছোট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে d∅1 ইকুয়ালস টু e1 ভেক্টর ডট ds1 ভেক্টর। এটাকে আমরা লিখতে পারি e1 ডট n1 ক্যাপ ds1, কারণ ওই ক্ষেত্রটিকে ds1 ভেক্টর না লিখে আমি ভেক্টরিক্যালি একক ভেক্টরের সাইন দিলাম, আর ওর মান যেহেতু ds তাই এভাবেও লিখতে পারি। সুতরাং d∅2 একে আমরা লিখতে পারি e2 ডট n2 ভেক্টর ds2। একই রকম ভাবে d∅3 কে আমরা লিখতে পারি e3 ডট n3 ক্যাপ ds3। এরকম করে অসংখ্য ক্ষেত্র এখানে থাকায় এরকম ভাবে অনেকগুলো মান নির্ণীত হবে। সুতরাং তলটি দ্বারা মোট তড়িৎ ফ্লাক্স হবে phi net is equals to ইন্টিগ্রেশন, এটা যেহেতু সারফেস ইন্টিগ্রেশন অর্থাৎ তলের ওপর ইন্টিগ্রেশন, তাই এটাকে ডবল ইন্টিগ্রেশনও লিখতে পারি, অর্থাৎ পরপর দুটো ইন্টিগ্রেশন, বা ইন্টিগ্রেশন সাইন দিয়ে এস লিখতে পারি। তাই আমি প্রথমে এস লিখে দেখাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটাকে আমরা এটাও লিখতে পারি ডবল ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস। তোমরা যে কোনো ভাবে লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তলটি যেহেতু বদ্ধ তল তাই একে আমরা বোঝানোর জন্য লিখবো phi net is equals to ইন্টিগ্রেশন, এটা সারফেস ইন্টিগ্রেশন, তার ভেতরে এরকম চিহ্ন দেব, এতে বোঝা যাবে যে এটি একটি ক্লোজড লুপের জন্য ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বদ্ধ তলের জন্য ব্যবহার হচ্ছে ই ডট ডিএস। এই চিহ্নটি না যদি দিই তাহলে এটি বোঝাবে যে একটি তলের জন্য ব্যবহার করা হলো, সেই তলটি মুক্ত তল, আর এটা দেওয়া মানে তলটি বদ্ধ তল। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা, ধারণা এবং সমীকরণের সম্পূর্ণ ধারণা হয়ে যাওয়ার পর এসো আমরা একটি অঙ্ক করে দেখি। এই অঙ্কটিতে বলা হয়েছে কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ইকুয়ালস টু 2xi ক্যাপ নিউটন পার কুলম্ব হলে চিত্রে প্রদত্ত ঘনকের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে নির্ণয় করো। এখন এই চিত্রটি দেখো ভালো করে যে xyz এর মধ্যে x অক্ষ বরাবর একটি ঘনককে রাখা আছে। ঘনকের প্রথম তলটি অর্থাৎ ADHE এই তলটি মূলবিন্দু থেকে 1 মিটার দূরত্বে আছে, এবং বিপরীত তল অর্থাৎ BCGF এই তলটি 2 মিটার দূরত্বে আছে, অর্থাৎ এদের বাহুর দৈর্ঘ্য হলো 1 মিটার। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে x অক্ষ বরাবর, কারণ i ক্যাপ।
এই কারণে তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করতে এই ঘনকের যে তলগুলো দায়ী থাকবে তারা হচ্ছে কেবলমাত্র এই দুটো এ ডি এইচ ই এবং এফ বি সি জি, কারণ এই দুটো তলই এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে উলম্বভাবে আছে। বাকি যে চারটি তল তারা কেউই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের সঙ্গে লম্বভাবে হবে না, বরং একই অভিমুখে হবে। এই কারণে তাদের জন্য তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। সুতরাং ADHE এই তলটির জন্য তড়িৎ ফ্লাক্স হবে, তার জন্য নির্ণয় করে দেখছি ই এর অভিমুখ এদিকে, কারণ E = 2x i ক্যাপ। এখন এই তলটি যেহেতু মূলবিন্দু থেকে 1 মিটার দূরত্বে ছিল, তাহলে x এর জায়গায় ওই 1 বসালে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে 2i ক্যাপ নিউটন পার কুলম, এবং এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে S ভেক্টর = 1 মিটার স্কোয়ার মাইনাস i ক্যাপ। এখন এই ক্ষেত্রটিকে খেয়াল করে দেখো, আমরা যেহেতু শিখেছি ক্ষেত্রফলের অভিমুখ তার বাইরের দিকে হয় এবং তলের উলম্ব দিকে হয়, তাই এই ক্ষেত্রফলটির অভিমুখ হবে বাইরের দিকে অর্থাৎ এই দিকে, এবং সেটি এক্স অক্ষের বিপরীত দিকে, তার জন্য মাইনাস i ক্যাপ হবে। সুতরাং আমরা লিখতে পারি E ভেক্টর = 2i ক্যাপ নিউটন পার কুলম অ্যান্ড S ভেক্টর = 1 মাইনাস i ক্যাপ মিটার স্কোয়ার। সুতরাং এই তল দ্বারা তড়িৎ ফ্লাক্সকে আমরা যদি φ1 লিখি, φ1 = E1.S1। আমি এই ক্ষেত্র প্রাবল্য এখানে E1 বললাম এবং ক্ষেত্রফলটিকে S1 বললাম। ভেক্টরিক্যালি করলে হয় 2i ক্যাপ ডট 1 মাইনাস i ক্যাপ। সুতরাং এর মান হলো -2 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম। আবার একে -2 ভোল্ট ইন্টু মিটারও লেখা হয়। এই কারণে ফ্লাক্সের মাত্রা হয় ml³ T⁻³ I⁻⁻1। এবার BFGC এই তলটির জন্য তড়িৎ ফ্লাক্স নির্ণয় যদি করি, তাহলে এই ক্ষেত্রটির অভিমুখ বাইরের দিকে অর্থাৎ পজিটিভ এক্স অক্ষ বরাবর, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে কারণ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। অর্থাৎ আমরা এক্ষেত্রে ফর্মুলাটা লিখতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যেহেতু বদলে যাবে, কারণ এক্স এর মান এখানে 2 হয়ে যাবে, তাই E2 লিখলাম। তাহলে E2 = 4i ক্যাপ এবং S2 লিখলাম 1i ক্যাপ, এত মিটার স্কোয়ার, আর এটা হবে নিউটন পার কুলম। সুতরাং φ2 হবে E2.S2 মান নির্ণয় করলে হয়ে যাবে 4i ক্যাপ ডট i ক্যাপ, অর্থাৎ 4 ভোল্ট ইন্টু মিটার। তাহলে এই বদ্ধ তলটির ক্ষেত্রে প্রথম তলের মধ্যে দিয়ে ভেতরের দিকে তড়িৎ ফ্লাক্স প্রবেশ করছিল, তাই তড়িৎ ফ্লাক্সটি হয়ে গেল নেগেটিভ, আর বদ্ধ তল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে যখন তড়িৎ ফ্লাক্স, তখন সেটি হয়ে গেল পজিটিভ। তাহলে মোট বা φ_নিট হবে φ1 প্লাস φ2, এবং φ1 জেনেছি আমরা -2 ভোল্ট ইন্টু মিটার, এবং এটি φ2 = +4 ভোল্ট ইন্টু মিটার। তাহলে রেজাল্ট হলো +2 ভোল্ট ইন্টু মিটার। এই উত্তরটি থেকে আমরা যা জানতে পারলাম সেটি হলো এই সম্পূর্ণ ঘনকটির মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ধনাত্মক, এবং যা হচ্ছে 2 ভোল্ট ইন্টু মিটার, অর্থাৎ ঘনকটির থেকে নেট বা মোট তড়িৎ ফ্লাক্স বাইরের দিকেই বেরোচ্ছে বেশি, ভেতরে ঢুকছে কম।